ওনাকে ওনাকে বলতে মারা গেছে ওনাকে ওনার এইটা সমস্যা টাকা ভেঙে মাথায় এরকম আছে এইটা তো শিকার তিনজন আছে ওনার শুধুমাত্র কাট ইঞ্জুরি আছে, আপাতত কোনো ইঞ্জুরি নেই। বিশেষ করে সরকার যাদের দায়িত্ব হচ্ছে দেশে আইন শৃঙ্খলা রক্ষা করা, তারাই যদি আইনের রক্ষক না হয়ে ভক্ষক হয়ে যান, নিজের হাতে আইন তুলে নেন, তাহলে জনগণ কে কার কথা শুনবে? এরকম একটা বিশৃঙ্খল সমাজ চলতে পারে না। আপনারা দেখেছেন গতকাল স্থানীয় সরকার মন্ত্রীগণ একটা আক্ষেপ আফসোস করে বলেছেন যে 5 মাসে কোনো কিছুর পরিবর্তন হয় নাই, দুর্নীতি আগের চাইতে দুর্নীতির প্রবৃদ্ধি হয়েছে তিনি বলেছেন, মানে বৃদ্ধি পেয়েছে। তিনি বলেছেন শুধু উনি আশা দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী তিনি চেষ্টা করছেন। আমাদের বক্তব্য, প্রধানমন্ত্রী তো দলের প্রধান, তিনি তো সবগুলো অঙ্গ সংগঠন অভিভাবক, এবং কার্যত তিনি কোনো দলের প্রধানমন্ত্রী না, তিনি তো 18 কোটি মানুষের প্রধানমন্ত্রী। অভিভাবকত্ব তার, তাহলে তার কথা যদি তার দলই স্বয়ং না শুনে, তো জাতিকে তিনি কিভাবে পরিচালনা করবেন? এই জাতির প্রত্যাশা তার মাধ্যমে তার শাসনে পূরণ হবে কিভাবে? আমরা ওই ধরনের ব্যর্থতার কাহিনী আর গল্প আর শুনতে চাই না। আমরা দেখতে চাই মুখের কথা নয়, কাজ দিয়ে প্রমাণ হবে যে এই দেশ আমাদের সবার, এবং সরকারি দল দায়িত্বপূর্ণ জায়গা থেকে দায়িত্ব পালন করছে, মানুষের জীবনে স্বস্তি, শান্তি এবং শৃঙ্খলা ফিরে আসছে। আমাদের একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তিনি যে কি করেন আমি কিছুই বুঝি না। 144 ধারা দিয়েছেন হবিগঞ্জ শহরে, আর এনসিপির লোকদেরকে বাধা দিয়েছে মৌলভীবাজার থেকে শুরু করে হবিগঞ্জ পর্যন্ত। এটা কেন? কথা বলার অধিকার সবার আছে, শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার অধিকার সবার আছে। এই যে ছেলেটা আহত হলো, আমরা তো পুরা ঘটনা ফলো করতেছি। তারা তো কাউকে আক্রমণ করতে আসেনি, বরঞ্চ তাদের নেতৃবৃন্দের উপর বিনাশ আক্রমণ যেটা হচ্ছে ওইটা ঠেকাতে এসেছিল, প্রোটেক্ট করতে এসেছিল। তাদের উপর এটা কেন? এটা আসলে বিস্ময়কর, নিন্দনীয়। এটা বন্ধ হওয়া উচিত। আমরা একটা শান্তির বাংলাদেশ গড়তে চাই, দেখতে চাই। সেই শান্তির বাংলাদেশের প্রতীক্ষায় থাকলাম। আর সরকার কি করে তার সন্ত্রাসীদের ব্যাপারে, দলীয় সন্ত্রাসীদের ব্যাপারে, এইটা আমরা এখন সচক্ষে দেখছি। হ্যাঁ, আইফোন সিস্টেম মামলা দিয়েছে এখন আইফোন সিস্টেম পাল্টা মামলা দিয়েছে আইফোন ছিনতাইয়ের। আমার মনে পড়ে গেল, এখন যিনি শিক্ষামন্ত্রী, তার বিরুদ্ধে ফ্যাসিস্ট সরকার ভ্যানিটি ব্যাগ চুরির মামলা দিয়েছিল। তো তারা কি ওখান থেকে সবক নিছেন নাকি? ওখান থেকে সবক নিলে এইরকম মামলা দেওয়া সাজে? নইলে আমার মনে হয় যে নিজেরা ওখানে ভুক্তভোগী হয়ে এখন ঝাল মিটাচ্ছেন সাধারণ জনগণের উপর। এটা ঠিক হবে না। যাদের উপর ঝাল মিটানোর তখন মিটাইলেন না কেন? এখন সাধারণ জনগণের উপরে কেন ঝাল মিটাবেন? এই মামলারও আমরা নিন্দা করি। এটা হওয়া উচিত নয়। দেখা যাবে কি এই ছেলে মায়ের খেয়েছে, চোখ গিয়েছে, তার মামলায় করা আসামি যারা, তাদেরকে হয়তো কিছুই করা হবে না। পাল্টা বানাওয়াট মিথ্যা মামলা যেটা দেওয়া হয়েছে, ওইটার আসামি যাদেরকে পরিকল্পিতভাবে বানানো হয়েছে, অ্যাকশন তাদের উপর শুরু হয়েছে। মনে রাখবেন, কোনো সরকারই শেষ সরকার নয়। তারপরেও কিন্তু সরকার আসবে আর যাবে। অতীত থেকে আমরা যেন শিক্ষা নেই। খুব অতীতে যাওয়ার দরকার নাই, মাত্র 2 মাস আগে গেলে, 2 বছর আগে গেলেই সমাধান হয়ে যায়। যদি আমাদের
1400 শহীদ ভাইদের তারেক রহমান বিচার করতে সক্ষম না হয়, তাহলে বাংলাদেশের তরুণ যুবক যারা আমরা রয়েছে, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছে, আমরা ক্ষমতা নিতে প্রস্তুত। এবার আমরা আর কোনো উপদেষ্টা বানাবো না, সবাই দেশটার একটা 12টা বাজায় চলে গেছে। এবার হলো একটাই অ্যাকশন, তরুণরা পুরা বাংলাদেশে যেভাবে ডাকাতদেরকে ঠেকিয়েছে, এইভাবে নিজেরা ক্ষমতায় গিয়ে নেতৃত্ব দিয়ে বাংলাদেশে চাঁদাবাজি বন্ধ করবে, টেন্ডারবাজি বন্ধ করবে, তরুণদের কর্মসংস্থান ব্যবস্থা করবে, ব্যবসায়ী ভাইদের উন্নয়ন করবে, পুলিশের সংস্কার করবে, ব্যবসার সংস্কার করবে, মিডিয়ার সংস্কার করবে, আপনার মা বাবার চিকিৎসার নিশ্চিত করবে, আপনার যিনি সন্তান রয়েছে তার চাকরির ব্যবস্থা করবে। এখন আমার সাথে পথে ঘাটে বিভিন্ন জায়গায় লোকের সাথে কথা হয়, আমি সে যেভাবে বলে ওইভাবে সহজ সরল মানুষ বিদায় মাইকের সামনে এসে বলে দিই, এতে হলো অনেকে ক্ষিপ্ত হয়ে যায়। এখন আমি একা বলাতে ভাই আমি বিপদে পড়ে গেছি, এখন আপনারা সবাই একসাথে বলতে হবে। কোন দল সমর্থন দিছে এটা দরকার নাই, দলের চেয়ে জনগণের সমর্থনের উপরে এই পৃথিবীতে আর কোনো কিছু নাই। এখন হলো আমাদের জনগণের দিকে তাকাইতে হবে, আমাদের জনগণের সাথে তারা গাদ্দারি করেছে, আমরা জনগণের পক্ষে কথা বলি, আমাদের কোনো পথ দরকার নাই, আমরা কোনো লোভ করি নাই। অনেকেই আবু সাইদকে ভুলে যাইতে পারেন, আবু সাইদের সেই রক্ত মাখা শার্ট ভুলে যাইতে পারেন, আমরা ভাই বলতে পারবো না যতদিন বাংলাদেশে জীবিত আছে। এত নিমুখ খারাপ আমরা নই। শেখ হাসিনাকে তার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিয়েছে, সেই দিল্লিতে সে এখন অবস্থান করছে, ওইখানে বসে বসে আবার রাজনীতি করে। ধমক দেয় আমি কিন্তু আসবো, আসেন না, কই আসবেন? বাংলাদেশের যে কোনো ইঞ্চিতে শেখ হাসিনা নামবে তার সাথে সাথেই ফাঁসি বাস্তবায়ন করবে বাংলাদেশের জন্য। এই ক্ষেত্রে আমার জামাত পিএনসিপি ঐক্যবদ্ধ। আমরা যখন 5 আগস্টের সময় কাজ করি, ধানমন্ডিতে হলো নাকি আওয়ামী লীগ নামবে, আমি ছাত্র দলের সভাপতি ওই সময় ছিল রাকিব, রাকিব আছে এখন, রাকিব ভাই বলা লাগে কারণ এত সিনিয়র, তারপরে দায়িত্ব পালন করে, মুরব্বী দল, কিন্তু চোখ তুলতে উস্তাদ তারা। 17 বছর বুকা ছিলাম, বাংলাদেশ আর 100 বছর খাইলেও তো এটা শেষ হবে না। তোমার জন্য লাগাত, তুমি মানুষের সেই জনগণের যে টাকা সেটা মেরে দিয়েছ, তুমি বাংলাদেশে কোনো নাগরিক হইতে পারো না। এই ধরনের মানুষ রাজনীতি করে, এখন নিজেরা রাজনীতি করতে লজ্জা পায়। তাদের সাথে রাজনীতি করি, কথার ঠিক নাই, বার্তার ঠিক নাই, রাতে করে মাদকের ব্যবসা, দিনে করে চাঁদাবাজি। আমি এই জন্য কোন আর টক শোতে যাইতে চাই না। ডানে ঘুরে দেখে একটা, বামে ঘুরে দেখে আরেকটা। দুর্নীতির গন্ধ খুব বিশ্রী গন্ধ। আগামীর বাংলাদেশ তারেক রহমান চালাইতে পারবে না। ওনার 6 মাসে উনি প্রস্তুত এবং প্রমাণ করে দিয়েছেন উনি বাংলাদেশ চালানোর পরীক্ষায় ফেল করেছেন। এই পরীক্ষায় ফেল করেছেন, এই পরীক্ষায় আর তাকে দ্বিতীয়বার বসানো উচিত না। কারণ 18 কোটি মানুষ, এই মানুষের যে পরীক্ষায় ফেল করে, এই বাসের ড্রাইভার যদি 18 কোটি মানুষকে নিয়ে অ্যাক্সিডেন্ট করে, বাংলাদেশের সার্বভৌমত্ব আর খুঁজে পাওয়া যাবে না। তারেক রহমান অলরেডি ক্ষমতা চালাইতে ব্যর্থ হয়েছে, হয়তো নিজের দলের যারা কর্মী তাদের টাকার সংকুলনের জন্য। তারেক রহমান যদি সংস্কার বাস্তবায়ন করে, তাহলে উনি খেলার মধ্যে যেমন সেকেন্ড চান্স, একটা সেকেন্ড লাইফ পায়, এই ধরনের সেকেন্ড লাইফ পাওয়ার একটা সুযোগ আছে। যদি তা না হয়, যদি আমাদের 1400 শহীদ ভাইদের তারেক রহমান বিচার করতে সক্ষম না হয়, তাহলে বাংলাদেশের তরুণ যুবক যারা আমরা রয়েছে, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছে, আমরা ক্ষমতা নিতে প্রস্তুত। সময়ের বেশ সাহসী ছাত্রনেতা এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ এমপি হওয়ার পরে তার বক্তব্যের যে আগের যে তীব্রতা, সেই তীব্রতা একটু তিনি কন্ট্রোল করেছেন, এটা আমরা লক্ষ্য করছি। আগে যে উল্টাপাল্টা কথা তাকে বলতে শুনেছিলাম, সেই ধরনের কথাবার্তা অনেক তিনি কমিয়ে দিয়েছেন। এটা একটা পজিটিভ লক্ষণ, কারণ সময়ের সঙ্গে সঙ্গে, অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে
ম্যাচুরিটি আসবে রাজনীতিতে, এই ব্যাপারটাই প্রত্যাশিত। হাসনাত আব্দুল্লাহ, যাকে আমরা দেখেছি প্রচন্ড প্রতাপে একসময় বলেছেন তিনি যে কারে ভয় দেখান, আরে কারে ভয় দেখান, চিৎকার করে। তিনি সাধারণত চিৎকার করে একেবারে ব্রহ্মতালুতে তুলে হারমোনিয়ামের স্কেলে তার ওই কণ্ঠ আঁটবে না এরকম স্কেলে মানে বক্তৃতা দেওয়ার চেষ্টা করেন। বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনীতির একজন নেতা, যিনি আওয়ামী লীগ সরকারের আমলে রিসোর্ট কাণ্ডে জড়িয়ে পড়েছিলেন, তার বক্তব্যের সঙ্গে অনেকটা মিল রয়েছে ব্রহ্মতালুতে কথা বলার। হাসনাত আব্দুল্লাহ এবার শেখ হাসিনা সম্পর্কে তীব্র মন্তব্য করেছেন এবং তার মন্তব্যটা খুব গুরুত্বপূর্ণ এই কারণেই যে তিনি বলছেন যে একসময় শেখ হাসিনা বলেছিলেন পালিয়ে যাব না, পালাবো না, কোথায় পালাবো, কিন্তু তিনি পালিয়ে গেছেন। এখন বলছেন তিনি ফিরে আসবেন, কিন্তু তিনি আসবেন না, এরকম বক্তব্য দিয়েছেন তিনি। চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি হাসনাত আব্দুল্লাহ যখন এটা বলছেন তখন অন্য কারোর সঙ্গে কথাটা মিলে যাচ্ছে কিনা, বিএনপির জোটের নেতারা কি বলছেন এবং হাসনাত আব্দুল্লাহর সঙ্গে এই কথা, হাসনাত আব্দুল্লাহ জীবনের সঙ্গে এই কথা অনেকটা মিলে যায় কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। হাসনাতের শেখ হাসিনা ব্যাপারে কথা, শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার যে ঘোষণা, সেই ঘোষণা নিয়ে প্রতিদিন কোনো না কোনো কথা হচ্ছে এবং জুলাই আন্দোলনের পক্ষের শক্তিরাই নানা রকমের কথা বলছে এবং শেখ হাসিনাকে প্রাসঙ্গিক করে রাখছেন তারা তাদের বক্তব্যের মাধ্যমে। হাসনাত এবার যেটা বললেন সেটাও শেখ হাসিনাকে প্রাসঙ্গিক ভাবারই এক ধরনের ইনডাইরেক্ট প্রচেষ্টা বলেই মনে হয়, কারণ শেখ হাসিনা যদি প্রাসঙ্গিক না হতেন তাহলে শেখ হাসিনাকে নিয়ে প্রতিনিয়ত এত কথাবার্তা হতো না। এটা গন কেস, এভাবেই ওটা ছুঁড়ে ফেলে দিতেন তারা, ওটা নিয়ে ভাবিত হতেন না তারা এবং এক ধরনের উদ্বেগও তাদের মধ্যে দেখা যেত না। ডিবিসি নিউজের এই শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে পালিয়ে যাব না বলে যে পালিয়ে যায় সে আসি আসি বলে কখনো আসবে না। হাসনাত আব্দুল্লাহ, ওই যে একটা বিখ্যাত গান আছে, আসি আসি বলে কেন সে এলো না, সম্ভবত আজম খানের এই বিখ্যাত গানটা বেশ জনপ্রিয়। আসি আসি বলছেন শেখ হাসিনা, তিনি কি সত্যি আসবেন? হাসনাত আব্দুল্লাহ বলছেন না, আসবেন না, পালিয়ে যাবেন না এটা বলেছেন, কিন্তু তিনি তো পালিয়ে গেছেন, সুতরাং তার কথা রাখার কোনো প্রমাণ নাই, এবারও তিনি তার কথায় অনড় থাকতে পারবেন না। কিন্তু শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগের দলের যে বক্তব্য, তাদের নেতাকর্মীদের প্রস্তুতি, সারা দেশে শোডাউন করার চেষ্টা, সেগুলোতে মনে হচ্ছে যে শেখ হাসিনা এক ধরনের প্রস্তুত হয়েছে এবং আন্তর্জাতিক পর্যায়ে বেশ শক্ত অবস্থান তৈরি করতে পেরেছেন, এরকমটা মনে হচ্ছে তাদের কথাবার্তায়। জানি না বাস্তবতা কি। হাসনাত কি বলছেন একটু ভেতরে যায়, কোন প্রসঙ্গে তিনি বললেন। শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি ওই কথা বলেছেন যে যাব না বলেও তো গিয়েছেন, আসবেন বলছেন, আসবেন না। নেতাকর্মীদের মানে তিনি বলছেন যে ওখান থেকে আসার কথা বলে নেতাকর্মীদের বের করবে আর তারা গণপিটুনি খাবে, মানে আওয়ামী লীগের নেতারা বেরোলে গণপিটুনি তাদেরকে দেয়া হবে, হাসনাতরা তাদের গণপিটুনি দেবেন। আমার মনে হয় যে রাজনীতির এই কালচারটা হাসনাত আব্দুল্লাহদের জন্যই ক্ষতির কারণ হয়ে যাচ্ছে ভবিষ্যৎ যদি রাজনীতির কথা ভাবি। মেহেরপুরের গাগনি বাসস্ট্যান্ডে এনসিপির জুলাই পদযাত্রা অনুষ্ঠানে এই কথা বলেছেন যে মেহেরপুরে আমরা দেখেছি যে কারেন্টের খুঁটির সঙ্গে নাহিদ হাসনাত সার্জিসদের কুশপুত্তলিকা ঝুলিয়ে রাখা হয়েছে এবং যেখানে সমাবেশ, সেই সমাবেশ স্থলে সমাবেশের আগে ককটেলও পাওয়া গেছে। শিক্ষামন্ত্রীকে সাইকো বলছেন, সাইকো উপাধি দিয়ে বলছেন সংসদে ক্ষমা চাইবেন, আবার শিক্ষকদের বদলি করে প্রতিশোধ নেবেন। মন্ত্রণালয় ও প্রশাসনের ব্যর্থতা কলেজের নিরীহ শিক্ষকদের উপরে চাপিয়ে দিয়েছেন, এমনটা বলেন। শিক্ষামন্ত্রীর কথা বলছেন সালাউদ্দিন আহমেদের উদ্দেশ্যে তিনি বলেন তার সম্পদ কমেনি, আগের চাইতে 25 গুণ বৃদ্ধি পেয়েছে। আসলে বিএনপি কোনো নিরপেক্ষতা চায় না, বরং তারা আওয়ামী লীগের মতো দখলদার রাজনীতি করতে চায়। এই বক্তব্য আরো অনেকে বক্তব্য হয়েছেন। বিএনপিকে বলছেন আওয়ামী লীগের মতো দখলদারি রাজনীতি করতে চায়। হতে পারে তার মানে অভিযোগ সত্য হতে পারে, আওয়ামী লীগ দখলদারি রাজনীতি যদি করে থাকে তাহলে সেরকমটা বিএনপি চায়, এটা হয়তো সত্য হতে পারে। কিন্তু আমরা প্রকৃত বাস্তবতাটা কি দেখেছি? বিএনপির সত্য হতে তো আরো সময় লাগবে। প্রকৃত বাস্তবতাটা কি দেখেছি? আওয়ামী লীগ সরকারের পতনে আওয়ামী লীগ যদি দখলদারির রাজনীতি করে থাকে তাহলে আরো বেশি দখলদারির রাজনীতি কি আপনারা করেননি?
ইউনুসীয় যুগে আপনারা প্রচন্ড পরাক্রমশালী সচিবালয়ে লোক সেট করে রেখেছেন, কোন ডিসি, কোন এসপি, কোন সচিব কোথায় মানে বদলি হবেন, কার চাকরি থাকবে, কার চাকরি থাকবে না, এগুলো তো মানে পরিচালনা করেছেন বলে অভিযোগ আমরা শুনেছি, এবং জুলাই যোদ্ধাদের মুখেই এই অভিযোগগুলো শুনেছে। প্রফেসর ইউনূসের আমলে সেই দখলদারিত্বের রাজনীতি এবং মবের রাজনীতি একেবারে প্রতিষ্ঠিত করা হয়েছিল, সেটাও আমরা দেখেছি। এখন হাসনাত এই কথা যখন বলছেন তখন ফেসবুকে তাকে নিয়ে অনেকে আবার সম্ভবত আওয়ামীপন্থী তারা ট্রল করার চেষ্টা করছেন যে হাসনাত যে একসময় হুঙ্কার দিয়েছিলেন যে আরে কারে ভয় দেখান, কারে ভয় দেখান, মানে আমরা ভয় পাওয়ার বান্দা না, এরকম একটা বক্তব্য বেশ ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু আমরা দেখলাম যে ইংল্যান্ড সফরে সেখানে সেই সফরটা কোন উদ্দেশ্যে সেটা নিয়েও বেশ ট্রল হয়েছে, মানে আমন্ত্রণ কারা জানিয়েছে সেটা নিয়ে প্রচন্ড ট্রল হয়েছে, এবং সেখানে ডিম কাণ্ড ঘটেছে। আওয়ামী লীগের কর্মী সমর্থকরা তাদেরকে আক্রান্ত করার চেষ্টা করেছে, এবং সেই সময় আমরা দেখেছি যে রাস্তায় আওয়ামী লীগের সমর্থকরা ধাওয়া দিচ্ছে কিংবা কোনো কর্মসূচি পালন করছে, সেই সময় প্রচন্ড বেগে এক ধরনের ভয়ে একটা বিল্ডিং এর সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছেন নিজের জীবন রক্ষার্থে হাসনাত আব্দুল্লাহ, এবং সেই ভিডিওটা নিয়ে ওই কারে ভয় দেখান, কারে ভয় দেখান ওই ভিডিওটা এক জায়গায় করে এক ধরনের ট্রল করার চেষ্টা করেছিল আওয়ামী লীগের কর্মী সমর্থকরা, এবং তারা এখন আবার এটা নিয়ে ট্রল করার চেষ্টা করছে যে মানে নিজের কথার সঙ্গে যার মানে নিজের বাহাদুরি প্রকাশের সঙ্গে যার প্রকৃত বাহাদুরির চিত্র ইংল্যান্ডে দেখা গেছে, সে কিভাবে শেখ হাসিনার সমালোচনা করে। আবার এই বক্তব্য যেমন আওয়ামী লীগের লোকজন লেখালেখি করছে, তেমনি আরেক পক্ষ অনেক দিন থেকেই বলছেন, এটা আওয়ামী লীগের সরাসরি পক্ষ না, বিভিন্ন বিশ্লেষক তারা বলছেন টেলিভিশন টক শোতে যে শেখ হাসিনা কি সত্যি পালিয়ে গেছেন, মানে শেখ হাসিনা যে বিমানটাতে গেছেন সেই বিমানটা কি তার নিজের বিমান কিংবা কোনো বাণিজ্যিক বিমান যেখানে একটা সিট মানে একটা টিকিট কেটে তিনি সেখানে বসে গিয়েছেন, তা তো নয়। শেখ হাসিনাকে ঘটা করে আয়োজন করে রাষ্ট্রীয় বিমানে করে বাংলাদেশ থেকে ভারতে রেখে আসা হয়েছে। সেই দৃশ্যকে বর্ণনা করে অনেকে বলার চেষ্টা করেছেন শেখ হাসিনা পালিয়ে যাননি, তাকে দেশের বাইরে রেখে আসা হয়েছে, এবং সেটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাতেই করা হয়েছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাতে যেটা করা হয়েছে সেটাকে পালিয়ে যাওয়া বলা যায় না। বিভিন্ন জন এরকম বিভিন্ন কথা বলছেন। যখন হাসনাত আব্দুল্লাহ এই বক্তব্য দিচ্ছেন তখন আমরা দেখছি বিএনপি জোটের অন্যতম বেশ শক্তপোক্ত মুখ পার্থ, আন্দালিব রহমান পার্থ, যিনি শেখ হাসিনা যার সম্পর্কে ফুপু শাশুড়ি হন, এই ফুপু শাশুড়ি যিনি হন শেখ হাসিনা, তার সম্পর্কে আন্দালিব রহমান পার্থ কি বলছেন। কারণ আন্দালিব রহমান পার্থ শেখ হাসিনার আপন জামাই, মানে ধার করা মেয়ের বর না, আপন মেয়ের বর, আর মানে শেখ হেলাল শেখ পরিবারের অন্যতম প্রভাবশালী সদস্য, সেটা তো আমরা জানি। এই কর্মকাণ্ডগুলো চলে রাজনীতিতে। আমরা দেখেছি যে টুকু বিদ্যুৎ মন্ত্রী তিনি কদিন আগে বললেন যে সব থেকে নিকৃষ্ট লোকেরা আওয়ামী লীগ করে, অথচ শেখ সেলিম তার বিয়ায়। ব্যাপারগুলো রাজনীতিতে বেশ মজার। পার্থ কি বলছেন এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে শেখ হাসিনা দেশে ফেরার বাস্তবতা নেই, অর্থাৎ তিনিও মনে করছেন শেখ হাসিনা দেশে ফিরবেন না। তিনিও মনে করছেন এটা তার দলীয় নেতাকর্মীদের এক ধরনের কি বলবো যে গরম করার এটা একটা রাজনৈতিক কৌশল, এটা একটা স্ট্যান্ডবাজি, এছাড়া তার ফেরার কোনো সম্ভাবনা নেই। ওয়েল অ্যান্ড গুড, ফেরার সম্ভাবনা না থাকলে তো সেটা একটা প্রতিষ্ঠিত কথা হয়েই গেল। কিন্তু শেখ হাসিনা ফেরার ঘোষণার পরে সরকার এবং সরকারের ঘনিষ্ঠ মহল এবং সরকারের বিরোধী মহলে যে ধরনের বক্তব্যের মানে টেন্ডেন্সি আমরা দেখছি, কিংবা বিরোধী পক্ষের মধ্যে যে ধরনের উদ্বেগ উৎকণ্ঠা প্রতিনিয়ত দেখছি, সেগুলো কি প্রমাণ করে যে শেখ হাসিনা ফিরবেন না এটা তারা বিশ্বাস করেন, কিংবা শেখ হাসিনা ফেরাটাকে তারা উদ্বেগজনক মনে করছেন না? এমনও তো গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে শেখ হাসিনা ফিরতে চাইলেও তাকে ফিরতে দেয়া হবে না, তাকে ট্রাভেল পাস দেয়া হবে না, কারণ সরকার এই মুহূর্তে চায় না যে দেশটার মধ্যে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হোক যেটা শেখ হাসিনা
হাসিনা ফেরার সঙ্গে সঙ্গে হয়ে যাবে। সুতরাং শেখ হাসিনা যে একটা ফ্যাক্ট বাংলাদেশের রাজনীতিতে এবং এই মুহূর্তে এক্স ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছেন, সেটা অস্বীকার করা হয়তো মুখে যায়, কিন্তু বাস্তবতা সেরকমই ইঙ্গিত দেয়। এবং মানে আওয়ামী লীগের কর্মকাণ্ডে সেরকম খুব একটা টের পাওয়া না গেলেও আওয়ামী লীগের যারা বিরোধী পক্ষ, ইনক্লুডিং সরকারি দল এবং বিরোধী দল, সবার মধ্যে যে ধরনের শেখ হাসিনাকে নিয়ে কথা বলার প্রবণতা দেখছি, সেই প্রবণতাগুলো বলে দেয় শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চাওয়াটা তাদের জন্য চরম উদ্বেগের একটা ব্যাপার। কারণ কেউই তো চান, আমি যদি পজিটিভলি বলি, কেউই তো চান না যে দেশটা আবার বিশৃঙ্খলার মধ্যে চলে যাক। শেখ হাসিনা ফিরলে সেই ফেরাটাকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীরা মানে শোডাউন করার চেষ্টা করবে ব্যাপক, তারা শক্তি ফিরে পাবে এবং তখনই বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হবে। আওয়ামী লীগ মাঠে নামলে বিএনপি, জামাত, এনসিপি তারা সবাই যদি মাঠে থাকে, মাঠে আবার একটা গ্যাঞ্জাম হবে, সেটা তো আমরা কেউই চাই না। কিন্তু সমাধানটা কোথায়? সমাধানটা শেখ হাসিনা ফেরাতে নাকি না ফেরাতে? এই পক্ষ যাদের মধ্যে উদ্বেগ দেখা যাচ্ছে, তারা কিন্তু সবাই গত 2 বছর ধরে দাবি জানিয়ে আসছেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে, ফিরিয়ে এনে তার দণ্ড কার্যকর করতে হবে। শেখ হাসিনা ফিরে আসতে চাইলে তো ব্যাপারটা আরো ভালো হয় যে তাকে আনা লাগলো না, তিনি আসলেন, তাকে গ্রেপ্তার করে কারাগারে নিয়ে তার ফাঁসির দণ্ড কার্যকর করে দেয়া হলো। রাজনীতির ইকুয়েশনটা কি এত সহজ, মানে সরল অঙ্কের মতো, নাকি এটা বীজগণিতের কঠিন কঠিন ফর্মুলার মধ্যে পড়ে যাবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। সম রেজাউল করিম বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, সাবেক গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। তিনি পিরোজপুর 1 আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং আইন, সংবিধান এবং রাষ্ট্র পরিচালনা বিষয়ে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করছেন। 2024 সালের রাজনৈতিক পরিবর্তনের পর তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হলে তিনি বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। সেখান থেকেই তিনি আন্তর্জাতিক মহলে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, বিচার ব্যবস্থা এবং মানবাধিকার ইস্যু নিয়ে সক্রিয়ভাবে কাজ করছেন। সম্প্রতি তিনি দিল্লিতে নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দীর্ঘ সময় সাক্ষাৎ করে তার দেশে ফেরার পরিকল্পনা, চলমান রাজনৈতিক পরিস্থিতি, আওয়ামী লীগের জন্য এবং দেশবাসীর জন্য মেসেজ এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ কৌশল নিয়ে আলোচনা করেছেন। আজকের সাক্ষাৎকারে আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব শেখ হাসিনার প্রত্যাবর্তনের প্রস্তুতি, আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রস্তুতি এবং বাংলাদেশের বর্তমান সাংবিধানিক সংকট, বিচার ব্যবস্থার অবস্থা এবং দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তার মূল্যায়ন। সম রেজাউল করিম।